রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম নন্দিতা। লিখেছেন বাণী বসু। শুনছো শুনছো, ওঠো না গো একবার। মাঝরাত্রিরে নন্দিতার ঠেলাঠেলিতে ঘুমটা একেবারে কাঁচের বাসনের মতো খান খান হয়ে গেল। হলোটা কি? ধরফর করে উঠে বসল শুভেন্দু। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। জানালাগুলো বেশিরভাগই বন্ধ। তা সত্ত্বেও ধারাবর্ষণের তুমুল শব্দ কাঁচ কাঠ সমস্ত অনায়াসে ভেদ করে ফেলছে। ভোঁতা ভারী শব্দ একটা। ভরা শ্রাবণের মধ্যরাত, জ্বালাময় মাঝ বর্ষার দিনাবসান ধরিত্রীরও। তার বুকে অবিরাম জীবন ধারণের লড়াইয়ে ক্ষতবিক্ষত মানুষগুলিরও। অন্তত পক্ষে শুভেন্দু শেখরের তো বটেই। গতকাল সকালে ট্রেনেই ফিরেছে 3 দিনের ঝটিকা ট্যুর সেরে। তারপর গেছে অফিসে। সেখানে ট্যুর ক্লান্ত বলে কোনো বিশেষ বিবেচনা স্বভাবতই মেলেনি। সন্ধে বাড়ি ফেরার লগ্ন থেকেই ঘুমটা আসছিল নেশার মতো। একটা চমৎকার আমেজ তাকে আরও চমৎকারভাবে জমিয়ে দিল বেশি করে গাওয়া ঘি ঢালা নাতি গাঢ় মুগের ডালের খিচুড়ি আর পাটিসাপটার মতো কি জানি কিসের পুর ভরা দুর্দান্ত অমলেট। বর্ষা রাতের সেই জমজমাট ঘুম এইভাবে কেউ ভাঙায়? ঠেলে ঠেলে? অল্প ঠেলায় হলো না দেখে ধাঁই ধাঁই করে রাম ধাক্কা মেরে। শুনতে পাচ্ছ না? নন্দিতা কাঁদো কাঁদো গলায় বলল। কি শুনতে পাবো? ঘুমে ভারী বিরক্ত গলায় শুভেন্দু বলল, কুকুরটা কি ভীষণ কাঁদছে। অন্ধকারে মনে হলো নন্দিতাও কাঁদছে। গলার স্বরটা যেন আধা বিকৃত। অবিরাম বর্ষণের ভারী আওয়াজ ভেদ করে এই সময় কোনো চতুষ্পদ প্রাণীর ডাক শুনতে পাওয়া গেল। করুণ সাইরেনের মতো ধাপে ধাপে সুরে চড়ে চলল ডাকটা। তারপর আবার খাদে নেমে এলো, কেউ কেউ কেউ। অতঃপর ভিন্ন রাগিনীতে শুরু হলো আরাম। ঘুমোতে না পারো, একটা কম্পোস্ট খেয়ে শুয়ে পড়ো। শুভেন্দু আবার চুপ করে শুয়ে পড়ল। ঘুমোতে না পারার কথা হচ্ছে না। নন্দিতা আর্ত গলায় বলে উঠল, কুকুরটা যে ভয়ানক কাঁদছে। ওকে এই দারুণ বৃষ্টির মধ্যে ছাদে বেঁধে রেখে দিয়েছে। তাছাড়া নন্দিতার কথা শেষ হলো না। শুভেন্দু প্রায় খেঁকিয়ে উঠল, তো আমি কি করব? কথাগুলো কেটে কেটে প্রত্যেকটাতে বেশ খানিকটা রাগ ভরে ভরে সে বলল, কদিন ধরে এক মহা উৎপাত শুরু হয়েছে। তাদের দোতলা বাড়ির পরেই একটা ছোট্ট জমি ঘেরা পড়ে আছে। তারপর এক পুলিশ ইন্সপেক্টরের বাড়ি। ভদ্রলোকের খুব জন্তু জানোয়ারের শখ। খরগোশ গিনিপিগ থেকে আরম্ভ করে ছাগল গরু এমনকি বাঁদর পর্যন্ত পোষা হয়ে গেছে। তা পুষুন, কেউ আপত্তি করছে না। কিন্তু পোষা প্রাণীগুলোর কোনো যত্নই ওরা করেন না। খরগোশ গিনিপিগগুলোকে গুন্ডা হুলো এসে এসে খতম করে গেল। ছাগলটা যে কদিন দুধ দিল, তারপর ভদ্রলোক সহস্তে তাকে কেটে খেয়ে ফেললেন। গরুটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে দিবারাত্র হাম্বা হাম্বা করত। গলার দড়ি কখনো খোলা হতো না তার যে কী গতি হলো কারোরই জানা নেই। আর বাঁদরটার লক্ষ্য ছিল এপাড়ার যতই গৃহস্থ বাড়ি নিজের মালিকের কাছ থেকে
যথেষ্ট খেতে পেত কি না কে জানে, কিন্তু পাড়ায় হেন বাড়ি নেই যেখান থেকে সে দাঁত মুখ খিঁচিয়ে ভোজ্য সংগ্রহ না করেছে। ক্লাইম্যাক্স হলো শুভেন্দুর শার্ট পাঞ্জাবির বোতাম ভক্ষণ। কেউ কিছু বলতে সাহস পায় না। পুলিশের দারোগা, ওরে বাবা, বাঘে চুলে 18 ঘা। তবে ইদানিং ভদ্রলোক যা শুরু করছেন সত্যি সহ্যের বাইরে চলে যাচ্ছে। একটার পর একটা দারুণ সুন্দর দামি কুকুর আনছেন আর অযত্ন অবহেলা দিয়ে কয়েক মাসের মধ্যেই মেরে ফেলছেন। শুভেন্দু আর অত শত জানবে কোত্থেকে? নন্দিতাই জানায়। জানালায় দাঁড়িয়ে প্রাণপণে ইশারা করে শুভেন্দুকে ডাকে, দেখো দেখো, দেখে যাও। দারোগার বাড়ির উঠোনে একটা ছোট্ট ডাল, তাতে গিন্নি এঁটো কাঁটা সব এনে ফেলে দিলেন। তারপরেই ডাক দিলেন, আহ আহ টমি, আহ আহ। আপাদ মস্তক টান টান 24-25 ইঞ্চি উঁচু একটা গ্রেহাউন্ড অপূর্ব ভঙ্গিতে এগিয়ে এলো। ভদ্রমহিলা তাকে এঁটো কাটাগুলো খাওয়াবার জন্যে ক্রমাগত তাড়না করছেন, আর অভিজাত বংশীয় গ্রেহাউন্ডটা ক্রমাগত তার লম্বা সরু চকচকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। গ্রেহাউন্ডটা বোধহয় মরে গেল, তবু পাতকুড়োনো মুখে দিল না, এবং কুকুরটা মরে গেল, তবু তার মালিকেরা তাকে তার যোগ্য খাদ্য দিলেন না। একটা চমৎকার স্প্যানিয়েল মরে গেল আপাদমস্তক ঘা হয়ে। চুলকোতে চুলকোতে কুকুরটা যেন খেপে যেত এক এক সময়। সারা শরীর থেকে খাবলা খাবলা লোম উঠে দগদগে ঘা নিয়ে প্রচণ্ড লাফিয়ে উঠে সামনের থাবায় মুখ দিয়ে শুয়ে পড়ল, উঠল না আর। কোথা থেকে ভদ্রলোক এত সুন্দর সুন্দর পেডিগ্রি ডগ জোগাড় করেন কে জানে? পুলিশের লোক কোথা থেকে আর? মিনি মাগনা পায় বলেই বোধহয় আরও এত অছেদ্যা। কি জিনিস পেয়েছে তো জানেই না। লেটেস্ট হচ্ছে একটা ডালমেশিয়ান, অপরূপ কুকুর। নন্দিতা জানালার কাছ থেকে নড়েই না। দেখো দেখো, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, সাদার উপর কালো কালো গোল গোল ছিট, আবার ভালো চামড়ার কলার। এবার বোধহয় দারোগার মক্কেল কলার শুদ্ধই উপহার দিয়েছেন। কুকুরটা খুব সম্ভব পূর্ণবয়স্ক, পোষ মানতে চাইছে না। পোষ মানাবার উপায় হিসাবে দারোগাবাবু 3rd ডিগ্রি প্রয়োগ করেছেন। টমি, কাম হিয়ার। ভদ্রলোকের সব কুকুরই টমি। টমি আসছে না। লম্বা হিলহিলে চাবুকের বাতাস কাটার শব্দ। শুশ। নন্দিতা কানে আঙুল চেপে বসে পড়ে। টমি, সিট ডাউন। এবারও টমি আসছে না। আবারও চাবুক নামছে। এবার নন্দিতা জ্ঞানশূন্য হয়ে জানালার উপর ঝাঁপিয়ে পড়ছে। ও মেসোমশাই, মেসোমশাই! তার তীক্ষ্ণ সরু গলাও ভদ্রলোকের মোটা কানে পৌঁছতে দেরি হচ্ছে। অবশেষে অবাক হয়ে দারোগা মেসোমশাই মুখ তুলে তাকিয়েছেন। কুসমিনকালেও নন্দিতা তার স্ত্রীর সঙ্গে মাসি বঞ্চি সম্পর্ক পাতায়নি, অতএব অবাক। মারবেন না প্লিজ, অমন করে মারবেন না, মারবেন না। আকুলি বিকুলি করতে থাকে নন্দিতা। চোখের কোলে টলটলে জল। অতশত হয়তো দেখতে পাচ্ছেন না মেশো, কিন্তু কেমন হতবুদ্ধি হয়েই হাতের বেতটা ফেলে দিয়ে উঠে যাচ্ছেন। উঠোন ছেড়ে ভিতরে, ঘরের আশ্রয়ে। সেই অবাধ্য ডালমেসিয়ানেরই এখন এই দুর্গতি হয়েছে। দোতলার ছাদে উপর ঝুরন্ত বৃষ্টির তলায় আশ্রয়হীন। কোথাও ছুটে পালিয়ে যাবে তার উপায় নেই, বাঁধা। নন্দিতা অনেক কষ্টে চোখের জল চাপতে চাপতে বলল, তুমি তো কদিন ছিলে না, জানো না। রোদে জলে ওকে একভাবে বেঁধে রেখে দেয়।
নিজেরা নিশ্চিন্তে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। আমরা ঘুমোতে পারছি না, খাবার মুখে রুচ্ছে না। ওদের দেখো, হেলদোল নেই। আবার বৃষ্টি ছাপিয়ে কুকুরের ডাক ভেসে এলো। নন্দিতা বলল, ওর নিশ্চয়ই অসুখ করেছে, খুব কষ্ট হচ্ছে, যাও না একবার প্লিজ। শুভেন্দু অবাক হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওদের পাড়ায় সবাই ভীষণ ভয় পায়, এড়িয়ে চলে। আমি মাঝখান থেকে কুকুর ডাকছে বলে এই রাত্রিরে গিয়ে কমপ্লেন করব? ওহ, বুঝতে পারছো না, কুকুর ডাকছে বলে নয়। নন্দিতার গলা যেন রুদ্ধ হয়ে যাবে। কুকুরটা কষ্ট পাচ্ছে বলে, বৃষ্টিতে, রোগে। সে আর কিচ্ছু বলতে পারে না, ঝরঝর করে কাঁদতে থাকে। শুভেন্দু বলে, একটা কুকুর কষ্ট পাচ্ছে বলে এই দুর্যোগের রাত্রিরে তুমি আমাকে বাড়ি ছাড়া করবে? জানো, কত জন্তু জানোয়ার, কত মানুষ নিরাশ্রয় ঠিক এখন, এই মুহূর্তে। বৃষ্টিতে উড়ে গেছে কার খোড়ো চাল, জল জমে ভেসে গেছে কেরোস্থালি। শুভেন্দুর কথা শেষ হলো না। হঠাৎ নন্দিতা দড়াম করে এক লাফ দিল বিছানা থেকে মাটিতে। ছুটতে ছুটতে গিয়ে দরজার খিল নামালো, তারপর বাইরে বেরিয়ে গেল। অগত্যা শুভেন্দুকে উঠতেই হয়। খোঁজো, কোথায় টর্চ, কোথায় বর্ষাতি, কোথায় ছাতা। নিচে নেমে সে অবাক হয়ে দেখল সদর দরজা খোলা, হু হু করে বৃষ্টির ছাঁট ঢুকছে। নন্দিতা এই রাত্রির 1:30টায় জলের মধ্যে একাই বেরিয়ে গেছে। কোনো ক্রমে বর্ষাতি, টর্চ আর ছাতা সামলাতে সামলাতে প্রতিবেশীর দরজায় সে যখন পৌঁছালো, ততক্ষণে সে বাড়ির দরজাও খুলে গেছে। চৌকাঠের এপারে সোপাটে ভিজে নন্দিতা, ওপারে টর্চ ছাতে লুঙ্গি পরিহিত ভুঁড়িয়াল দারোগা। দোহাই আপনারা, কিছু করুন, কিছু করুন মেসোমশাই, কুকুরটা যন্ত্রণায় কাতরাচ্ছে, ভয়ানক কষ্ট হচ্ছে ওর, কিছু করুন। দারোগা বললেন, আপনি তো আচ্ছা জাহাবাজ মহিলা দেখছি। আমার স্ত্রী বলেন বটে, জানালা থেকে যখন তখন স্পাইং করেন। আমার কুকুর আমি মারি কাটি, আপনার কি ইয়ার্কি পেয়েছেন? শেষ কথাটা উনি শুভেন্দুর দিকে চেয়ে বললেন। শুভেন্দুর ভিতরটা রাগে জ্বলে যাচ্ছে, নন্দিতার ওপরও, দারোগার ওপরও। সে যথাসাধ্য মোলায়েম করে বলল, আসলে কি জানেন, আমার স্ত্রী কুকুর ভীষণ ভালোবাসে, একটু দেখুনই না, এত করে বলছে যখন। কড়া চোখে তার দিকে তাকিয়ে দারোগা হাঁক দিলেন, হারু, হারু, ঢ্যাপলা, ছাতা নিয়ে একবার ওপরে যা দেখিনি, দেখ তো টমিটা এত কেন চেঁচাচ্ছে। দুটো ছায়ামূর্তি ছাতা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে দেখা গেল। দারোগা বললেন, দেখুন মশাই, এক পাড়াতে থাকি, বিপদে আপদে নিশ্চয়ই একে অপরের সহায়, কিন্তু পরের ব্যাপারে খামোখা এইভাবে নাক গলালে মেয়ে ছেলে বলে মান রাখতে পারবো না। আসুন আপনারা, আসুন এবার। গলাটা শেষের দিকে আরও কড়া। এই সময় একটি ছায়ামূর্তি টর্চের আলোর বৃত্তের মধ্যে দৃশ্যমান হয়ে পরম সন্তোষের সঙ্গে বলল, বাবা, টমি আর চেঁচাচ্ছে না, কেমন দাপাচ্ছিল কাটা পাঁঠার মতো, এখন চুপ করে শুয়ে পড়েছে। নন্দিতা ফিস ফিস করে বলল, মরে গেছে। সে স্খলিত পায়ে পিছন ফিরে বাড়ির দিকে চলতে লাগলো। বৃষ্টিতে ভিজে শাড়ি পায়ের সঙ্গে জড়িয়ে গেছে। দড়াম করে আছাড় খেলো একটা। শুভেন্দু তাকে তুলে ধরে কোনো রকমে বাড়ি নিয়ে আসে। সেই রাতে গরম জল করে ব্র্যান্ডি দিয়ে খাওয়ায়। পরদিন সকাল না হতেই
টেড ভ্যাকের খোঁজে ছোটে। হাঁটুর কাছে বেশ খানিকটা কেটে গেছে, 2টো স্টিচ। সে এক কাণ্ড। নন্দিতার ডাক সাইটে কুকুর প্রেমিক বলেই যে এমনটা ঘটল তা কিন্তু নয়। নন্দিতা কুকুর দেখতে ভালোবাসে, পুষতে মোটেই নয়। সে কোনো জন্তু জানোয়ার পাখি টাখি পোষবার আদৌ পক্ষপাতী নয়। ওসব আবদার তার নেই, বলতে গেলে কোনো আবদারই তার নেই। আপন খেয়ালে বইপত্র ক্যাসেট ফিল্ম নিয়ে থাকে, ভালো ভালো রান্না করে, দুপক্ষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়ায়, খুব মিশুকে। যেখানে যায় হেসে গল্প করে, মজা করে এক গাদা বন্ধু বানিয়ে ফেলে। এইরকম একটা স্টিমার পার্টির জমায়েতে হাসি খুশি উজ্জ্বল স্বভাবের প্রাণবন্ত মেয়েটিকে মাস্তুল ধরে পাক খেতে খেতে একটার পর একটা কবিতা আবৃত্তি করতে দেখেই একেবারে ঘাড়মোড় ভেঙে প্রেমে পড়ে গিয়েছিল শুভেন্দু। আর বিয়ের পর তো নন্দিতা একটা অভিজ্ঞতা। এত স্বতঃস্ফূর্ত তার আবেগ, ভালোবাসা ও আকাঙ্ক্ষার প্রকাশ এমন জমকালো, এমন হৃদয়ের দুকুল ভাসিয়ে নেওয়া প্লাবনের মতো উত্তাল, যে শুভেন্দু মনে মনে গোপনে জানে যে এমনটা বোধ হয় আর হয় না, এবং সে অতি ভাগ্যবান। বিশেষত সে বাপ মা মরা, মামার বাড়িতে এবং পরে হোস্টেলে মানুষ। স্নেহ ভালোবাসা আদরের জন্যে কতটা কাঙাল সে ছিল, বিয়ের পর নন্দিতার প্রবল স্রোতে ভেসে যেতে যেতে ভালো করেই বুঝতে পারে। ওই এক দোষ, একে কি বলবে শুভেন্দু বুঝতে পারে না। খামখেয়ালি না সেন্টিমেন্টাল, না ওই পরের ব্যাপারে নাক গলানোর আদিক্ষেতা, কি বলবে একে সে সত্যিই জানে না। রোজই অফিস থেকে ফেরবার সময় এক বুক আনন্দ নিয়ে ফেরে শুভেন্দু। সে জানে যতই কলিগের সঙ্গে মনোমালিন্য হোক, ডিরেক্টর যতই বাঁকা চোখে তাকাক, গুচ্ছে নিরস অর্থহীন কাজের জন্যে তাকে যতই ছোটাছুটি করাকেরা, বাড়িতে তার জন্যে অসাধারণ কিছু অপেক্ষা করে আছে। দরজা খুললেই চমকে উঠবে হলুদ শাড়ি, শ্যাওলা সবুজ চুলের সেই মেয়ে কাজলবিহীন কাজলা চোখে এমন চাওয়া চাইবে, দাঁত ছিকিয়ে এমন হাসি হাসবে যে সহস্র রকম দুর্ব্যবহার, হাজারখানা সমস্যার উদ্যত মুখ সব বাঁশির নাচনে সাপের ফণার মতো নুয়ে পড়বে। তারপর বেতের হালকা চেয়ারে মুখোমুখি বসে চা খাওয়া। ঝুপঝুপ সন্ধে নামছে, আলো জ্বলছে, সারাদিনের জমা কথা ফুটছে টুকটাক, দু একটা গানের কলি, একটা ধূপ জেলে দেওয়া, ঘাড় ফিরিয়ে একটু ভ্রুভঙ্গি, শুনতে এইটুকু, কিন্তু এর মধ্যেই যে কি অসামান্য রস ভরা থাকে তা শুভেন্দু ছাড়া আর কে কীভাবে জানবে। কিন্তু কোনো একদিন ওই রকম প্রত্যাশার সন্ধ্যায় ঘরে ফিরে যদি হাসির চমক না দেখে, সারা শরীরে শোকের ছাপ, যেমন তেমন মলিন শাড়ি, বিকীর্ণ মূর্ধজা, মেঘে ভরা আকাশের মতো বর্ষণোন্মুখ চোখ। কি হয়েছে নন্দিতা? কিছু না, এসো। চা খাওয়া হয়, চায়ের সুগন্ধের সঙ্গে ফিল্টার সিগারেটের গন্ধ মিশতে থাকে। সন্ধে উত্তীর্ণ হয়ে যায়। যন্ত্রচালিত 2টো হাত ধূপ জ্বেলে দেয়, হাতের মধ্যে যেন কোনো আগ্রহ নেই। রাত্রির হয়, খাবার বাড়া হয়, কথাবার্তা, হাসি ঠাট্টা, চোখের আঙুলের ঠোঁটের আদর ছাড়া খাবার বিস্বাদ মনে হয়। কিন্তু বারবার জিজ্ঞাসা করে করেও কোনো উত্তর পাওয়া যায় না। কি আবার হবে? কিছু না। রাত্রে বোঝে নন্দিতা জেগে আছে, কিন্তু কোনো গভীর শোকে সে অনমনীয়, তাকে এখন ছোঁয়া যাবে না। পরদিন খবর জানল রাস্তায় বেরিয়ে। 2-3 বাড়ি পরে থাকে অভিলাষদা, তার স্কুল পড়ুয়া
9-10 বছরের ছেলেটি মারা গেছে একেবারে হঠাৎ। স্কুলেই অসুস্থ হয়ে পড়ে। বাবাকে তার অফিসে খবর দেওয়া হয়েছিল। বাবা আসতে আসতেই সব শেষ। কেন, কি বৃত্তান্ত ভালো বোঝাই যাচ্ছে না। কদিন পরে শুভেন্দু বলে, চলো নন্দিতা, উট্রাম ঘাট ঘুরে আসি। উট্রাম ঘাটে যেতে জেটির ওপর দাঁড়িয়ে আঁচল ওড়াতে, গোল রেস্তোরাঁয় খেতে নন্দিতা ভীষণ ভালোবাসে। কিন্তু নন্দিতা শূন্য চোখে চেয়ে বলে, কি লাভ? কিসের কি লাভ? এইভাবে কোথাও বেড়াতে গিয়ে বা কিছু সে যাই হোক না কেন করে কি লাভ? টুবলুর মতো একটা কচি ছেলে যদি এইভাবে বিনা বাক্যবায়ে, তো কি লাভ তুমি বলো? রাত্রিরে নন্দিতা গভীর শোকে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে, যেন তার নিজেরই সন্তান গেছে। আস্তে আস্তে মেঘ কাটতে থাকে, নন্দিতা স্বাভাবিক হয়। যদিও বৎসহারা জননীর এক গভীরতর অসুখ সে যেন জীবনযাপনের ভেতরে চিরকালই বহন করে যাবে বলে মনে হয়। সবচেয়ে ভয় এবং আশ্চর্যের কথা, এরও বেশ কয়েক মাস পরে শুভেন্দুর মাস্তুতো বোনের বিয়েতে নেমন্তন্নে গিয়ে খাওয়া দাওয়া শেষ হবার আগেই সে শুভেন্দুর হাত ধরে এসে বলে, চলো চলো, এক্ষুনি চলে যাব। কেন, কি হলো? সুন্দর সিল্কের শাড়ি পরা অলঙ্কৃত বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে শুভেন্দু। শুনতে পাচ্ছ না? সানাই বাজছে। বিয়ে বাড়িতে তো সানাই বাজবেই। আমি সইতে পারি না যে টুবলু যেদিন চলে গেল সেদিন সারা দিন সারা রাত দূর থেকে সানাইয়ের সুর ভেসে এসেছিল। আমি সইতে পারি না। টুবলুর মৃত্যু খুবই মর্মান্তিক, 100 বার। কিন্তু টুবলুদের সঙ্গে নন্দিতার কোনো যাওয়া আসাই ছিল না। টুবলুর সঙ্গে সে জীবনে 2 বার কথা বলেছে কিনা সন্দেহ। অনেক চেষ্টা চরিত্র করে নন্দিতাকে আগে থেকে কিছু না বলে বাড়ি পাল্টে ফেলার ব্যবস্থা করে শুভেন্দু, একটু শহরতলির দিকে। মস্তানি ফস্তানি আছে নাকি একটু আধটু, কিন্তু 4 ফ্ল্যাটের নতুন দোতলা বাড়ি। গেটে নন্দিতার পছন্দের মাধবীলতা থোকা থোকা দুলছে। নির্মল আকাশ দেখা যায়। রেল লাইনের ধারে সাঁঝের বাজার বসে। সেখানে হরেক রকম টাটকা মাছ সবজি পাওয়া যায়, একেবারে হাতের কাছে। নন্দিতা প্রথমে গুইগাই করছিল। তার আবার পুরনো বাড়ি, উঁচু উঁচু সিলিং, রাশি রাশি জানালা দরজা, এইসব ভালো লাগে। সে ছাদে উঠে গনগনে রোদে কাপড় শুকাতে দেবে, আবার কালবৈশাখী এলে ঝড়ের হাওয়ায় উথাল পাথাল হতে হতে কাপড় তুলে আনবে। দুমদাম দরজা জানালার আওয়াজ, ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা, পাঁচিলের ফাটলে অশ্বত্থ গাছ, এই সবই তার ভারী পছন্দের জিনিস। কিন্তু শুভেন্দুর এক গুণ, এ বাড়ি সে ছাড়বেই। বউয়ের খামখেয়ালের জন্যে নতুন বাড়িতে থাকতে পারবে না নাকি? আচ্ছা বউ তো তার। তখন নন্দিতা অগত্যা হেসে ফেলে, দৌড়ি করে সব গুছিয়ে তুলতে থাকে। কি ফেলে যাবে, কি নেবে, কি নতুন কিনবে, তার হিসেব নিকেশ করতে করতে একটা শালিকনি কি চড়ুইনির মতোই মহা ব্যস্ত সমস্ত হয়ে ওঠে। দেখতে দেখতে শুভেন্দুর বুকের ভিতরটা আনন্দে শিরশির করতে থাকে। নন্দিতা, ও নন্দিতা, নন্দিতা, সে গলা ছেড়ে ডেকে ওঠে। আগেকার পছন্দটাকে আঁকড়ে ধরে নতুনের জন্য সব কিছু বরবাদ করে দেবে এমন মেয়েই নয় নন্দিতা।
নতুন বাড়িটা তার ভারী ভালো লেগে যায়। ফিকে আইলাক রঙের দেওয়ালে যামিনী রায়ের গণেশ জননী টাঙাতে টাঙাতে সে দুদ্দার করে ছোটে প্লেনের আওয়াজ শুনে। জানালার গ্রিল ধরে চেয়ে দেখে, বলে, ভালোই হলো বলো, আজকাল এয়ারপোর্ট ঢুকতে যা খরচ, এত কাছ থেকে বেশ নিখরচায় প্লেন দেখা যাবে। কি আওয়াজ, যেন আমাদের বাড়িতেই নেমে পড়বে মনে হয়। শুভেন্দু পায়ের উপর পা তুলে মৃদু মৃদু হাসে, বিজয়ীর মতো। তুমি আর বড় বড় কথা বলো না, আসতেই তো চাইছিলে না। তা অবশ্য সত্যি গো, নন্দিতা কাঁচুমাচু মুখে অকপট স্বীকার করে। আগের বাড়িটা আমার ভীষণ মায়াবী বাড়ি ছিল। পুরনো বলে আমি কেমন খারাপ বাসতে পারি না। অন্যে পছন্দ করছে না দেখলে আমার যেন আরও মায়া বসে যায়। এ বাড়িটা একটু নিচুও, কিন্তু দেওয়ালগুলো শাটিনের মতো, আর জানালা দিয়ে মাধবীলতার ভিউটা দারুণ। অতএব সে খুব চটপট নতুন বাড়ি মনের মতো করে গুছিয়ে ফেলে। লাফিয়ে ঝাঁপিয়ে হেসে কুটোপাটি হয়ে বরের গাল চটকে কান কামড়ে খুব তাড়াতাড়ি বাকি দিন প্রতিবেশীর সঙ্গে আলাপ টালাপও সেরে ফেলে। সন্ধেবেলায় উৎসাহের চোখে দু চার সিঁড়ি টপকে উঠতে উঠতে শুভেন্দু আহ্লাদে আটখানা হয়ে শোনে তার বাড়ির জানালা দিয়ে নির্ভুলভাবে গানের সুর ভেসে আসছে, পিয়া বিন রैना नहीं যায়। সে বেল বাজিয়ে দরজা খুলতে না খুলতেই বলে, পিয়া বিন রैना যাবার কোনো সম্ভাবনা আপাতত নেই, পিয়া হাজির। কিন্তু সবচেয়ে বিপজ্জনক নন্দিতামিটা তার বউ এখানেই করে ফেলল। এগুলোকে আজকাল শুভেন্দু নন্দিতামি বলে, আর কোনো নাম বা সংজ্ঞা খুঁজে না পেয়ে। সন্ধ্যের শোয়ে স্প্ল্যানেড পাড়ায় ছবি দেখতে গিয়েছিল। একেবারে খেয়ে বাড়ি ফিরছে। দুজনেরই খুব মেজাজ খুশ। সারা রাস্তা বাসে বসে বসে ফিল্মটার পিণ্ডি চটকেছে দুজনে, আর হেসে খুন হয়েছে। তাদের বাড়ি যেতে হলে একটা পাক খাওয়া গলি পড়ে। গলিটা এড়িয়েও যাওয়া যায়, তবে তাতে ভীষণ ঘুর হয়। গলিপথে কিছুটা এগোবার পর একটা চাপা বচসার আওয়াজ শুনতে পেল ওরা। তারপরেই সামনে যেখানে মোড়, গলিটা দুই ভাগ হয়ে ডাইনে বাঁয়ে চলে গেছে, সেইখানে টিমটিমে আলোয় একটা জটলা, কয়েকটা তীক্ষ্ণ গালাগাল, তারপর একটা ছোড়া ঝলসাতে দেখল ওরা। শুভেন্দু কিছু বুঝে ওঠার আগেই জ্যামুক্ত তীর, কিংবা বলা উচিত বুলেটের মতো বেগে নন্দিতা তার পাশ থেকে ছুটে বেরিয়ে গেল। শুভেন্দু দেখতে পেল উদ্যত ছোড়া হাতে এক বিশাল চেহারার ঝাঁকড়া চুলোর মস্তান, তার পিছনে আরও কিছু দলা পাকানো লোক, অপরদিকে মাথা নিচু করে এক হাত ওপরে তুলে আঘাত এড়াবার ভঙ্গিতে এক ছোকরা। উভয়ের মাঝখানে লাল শাড়ি পরা নন্দিতা একটা ছোট্ট হাইফেনের মতো, কিংবা একটা ছোট্ট ফুলকির মতো। না না, খবরদার না, সে চিৎকার করে বলছে, খবরদার মারতে পারবেন না। নিমেষের মধ্যে ছোকরা ডান দিকের গলি দিয়ে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেল। মস্তানের চোখে আগুন, ছোড়া নেমে আসছে। ব্যাস, শুভেন্দু আর কিচ্ছু দেখেনি, জানে না, তার সামনে নিকষ আধার। যখন আবার দেখতে পেল গলির মোড় শূন্য। সে বসে পড়েছে। নন্দিতা বলছে, কি হলো তোমার? ওঠো, শিগগির বাড়ি চলো। শুভেন্দু অবাক হয়ে দেখল তার বউ অক্ষত আছে। কোনো ক্রমে বাড়ি ফিরে দরজায় ভিতর থেকে একটা তালা লাগালো শুভেন্দু। ভারী একটা কৌচ টেনে এনে দরজায় ঠেস দিয়ে রাখল। নন্দিতা বলল, কি করছো? শুভেন্দু গম্ভীরভাবে বলল, এতে কিছুই হবে না, দু চারখানা লাথিতেই ভেঙে পড়বে। তবু ডুবন্ত মানুষ তো কুটো গাছটাও আঁকড়ে ধরে। তার মানে কে লাথি মারবে?
কেন? ওই যাদের নোংরা কাজিয়ার মধ্যে তুমি তোমার নির্বোধ নাকটি গলিয়েছিলে? খুব ভাগ্য ভালো যে তোমাকেই খুন করেনি। বা নন্দিতা বলল, তাই বলে আমার চোখের সামনে মানুষ মানুষকে খুন করবে আর আমি কিছু বলবো না? তা তো হয় না, হতে পারে না। আর যদি আক্রোশে তোমাকেই খুন করতো? খুন হয়ে যেতাম, কেউ না বাঁচালে। আর যদি রেপ করতো? রেপই হয়ে যেতাম, নিজেকে রক্ষা করতে না পারলে বা কেউ না রক্ষা করলে। তবে এইসব ভাবিনি তখন। দেখেছিলাম দুটো মানুষ, একজনের হাতে ছুরি অন্যজনের ওপর নেমে আসছে, মাঝখানে 2-2.5 ফুটের মতো ফাঁকা জায়গা। ওইটুকু ছাড়ার কিচ্ছু দেখিনি, কিচ্ছু ভাবিও নি। কি ভয়ানক, কি ভয়ানক, কি ভয়ঙ্কর ব্যাপার! এই মেয়েটা ভাবে না পর্যন্ত। শুভেন্দু ভাবল এবং ভাবতেই থাকলো। অফিস যাবার সময় বেরোতে বেরোতে ভাবে, বাড়ি ফেরবার সময় ফিরতে ফিরতে ভাবে। গলিতে কদাচ নয়, তথাপি ভয়। আর কিছু না হোক, বাড়ি গিয়ে কি দেখবে এই ভেবে ভয়। যার জন্যে এত ভয় ভাবনা, সেই নন্দিতা কিন্তু একদম স্বাভাবিক। দোকান বাজার যাচ্ছে, দরজা হাট করে খোলা, সেই অবস্থাতেই বাসনওয়ালির সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। হাসি, গান, গল্প দিব্যি আছে। কদিন পরে শ্যামবাজারের মোড় থেকে বাসে উঠছে, হঠাৎ কাঁধের ওপর একটা ভারী হাত পড়ল। একেবারে চমকে উঠেছে শুভেন্দু। কী রে শুভ? মুখ ফিরিয়েছে। শুভেন্দু খুশিতে ফেটে পড়ল। আরে রমেন না? চিনতে পেরেছিস তাহলে? ভিড়ের মধ্যে থেকে সন্তর্পণে তাকে বার করে আনতে আনতে রমেন বলল, তোকে কখন থেকে ডাকছি গাড়ির মধ্যে থেকে, শুনতেই পাচ্ছিস না? অনেকক্ষণ থেকে তোকে ফলো করতে করতে আসছি। চল, ওই দিকে গাড়িটা পার্ক করেছি। শুভেন্দু এক মুখ হেসে বলল, কবে ফিরলি? বছরখানেক। যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের মুখে চেম্বার করেছি। আয় না, দেখে যাবি। আমি অবশ্য এখন চেম্বার বন্ধ করে বেরোচ্ছি। শুভেন্দু বলল, ঠিকানাটা দে, অন্য একদিন যাব, আজ না। বউ বাড়িতে একা রয়েছে, জায়গাটা ভালো না। বিয়ে করেছিস? কবে? রমেন উৎসাহিত হয়ে উঠল। বছর 3 হলো। তো চল, তোর বউ দেখে আসি। নেমন্তন্নটা তো একেবারেই মিস করে গেছি দেখছি। যাবি? খুব ভালো হয় তাহলে। রমেন তার ক্রিম রঙের মারুতি ভ্যানের দরজা সরিয়ে দিল। তারপর বলল, আমি পিঠে হাত রাখতে ওই রকম ঘাবড়ে ফ্যাকাশে হয়ে গেলি কেন রে? ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম বুঝি? হ্যাঁ, একেবারে চমকে উঠলি। আর বলিস না, এই বউটা আমার মাথা খারাপ করে ছাড়বে। কি ব্যাপার? গাড়িতে যেতে যেতে শুভেন্দু তখন পুরো ব্যাপারটা বলল। শুনে রমেন হাসতে লাগল। অন্যদিন শুভেন্দুর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আজ রমেনের গাড়িতে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। দরজা খুলে দিল বাসন মাজার মেয়েটি। কে রে? নন্দিতার গলা শোনা গেল। মেয়েটি চেঁচিয়ে বলল, দাদা বাবু। ও মা, তুমি এত সকালে? বলতে বলতে শো করে নন্দিতা এসে হাজির হলো। পরনে চুড়িদার কুর্তা, ওড়নাটা কষে কোমরের সঙ্গে বাঁধা, 8-8 করে একটা বিনুনি বেঁধেছে, পায়ে রোলার স্কেট। এ বাড়িতে কোথাও চৌকাঠ নেই। রোলার স্কেট পায়ে চড়িয়ে নন্দিতা ঘর থেকে ঘরান্তরে ঘুরে বেড়াচ্ছে। একবার শো করে পিছনে গড়িয়ে আর একবার দ্বিগুণে শো করে সামনে গড়িয়ে এসে নন্দিতা রাজকীয় সালাম জানালো রোলার স্কেটের উপর থেকে। আইয়ে জানাব। পরক্ষণেই পিছনে অপরিচিত মুখ দেখে ভরকে গিয়ে পড়তে পড়তে টাল সামলে নিতে নিতে তার পশ্চাৎপসরণ। একেবারে রান্নাঘরের মধ্যে,
কি কি কাণ্ড! একটু পরে খালি পায়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এসে সে বলল, মুখে লাজুক লাজুক হাসি। রমেন বলল, কেন, বেশ তো ছিলেন বাহনের ওপর থেকে, নেমে এলেন কেন? নন্দিতা মুখ ঢেকে হেসে উঠল। শুভেন্দু বলল, এই হলো আমাদের রমেন, রমেন দ্য গ্রেট। ব্যাস, ওইটুকুতেই ইন্ট্রোডাকশন হয়ে গেল? রমেন বলল, এর চেয়ে বেশি বলতে হবে না, বুঝলেন? নন্দিতার হাসি হাসি মুখ। আপনি প্রায়ই আমাদের দুজনের মাঝখানে এসে বসে থাকেন, তা জানেন? শুধু লন্ডনে বাস করি আপনাদের মাঝখানে? আমি কি ভূত টুত নাকি? আরে ও বলতে চাইছে তোকে নিয়ে আমাদের মধ্যে গল্প স্বল্প হয়, এই আর কি। তাই নাকি? বাহ! রমেন খুব খুশি হলো। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দশভুজা হয়ে উঠল। প্রথমেই এক দফা চা বিস্কুট দিয়ে গেল। চাটা শেষ না হতেই কিসের বড়া গরম গরম ভেজে এনেছে, তার সঙ্গে আবার চা। তারপরেই ছানার পুডিং হাজির করলো। সেটা শেষ হলে বলল, মুখটা মিষ্টিয়ে গেল কি, কুচো নিমকি খাবেন? রমেন বলল, তাই ভাবি। শুভটা রোগা প্যাংলা ছিল বরাবর, এমন গায়ে গতরে হয়ে উঠল কি করে? এই তার সিক্রেট? নন্দিতা বলল, ওসব বললে শুনছি না, আপনি আজ খেয়ে যাচ্ছেন। রমেনের সমস্ত আপত্তি হাওয়ায় উড়িয়ে দিল নন্দিতা। তারপর সে এই সদর দরজা খুলেই ছুটে যাচ্ছে সম্ভবত বাজারে, এই আবার প্রতিবেশীর ফ্ল্যাটে। রান্নাঘরে যাচ্ছে একবার, পরক্ষণেই সে এসে বসছে, গল্পে যোগ দিচ্ছে। এমনি করেই রাত 9টা নাগাদ সে গা ফা ধুয়ে একটা জমকালো পোশাকি শাড়ি পরে, কপালে টিপ, পুরো খোলা চুল, খেতে ডাকল ওদের। হাত বাড়িয়ে বিরিয়ানি দিচ্ছে ওদের। তখনই শুভেন্দু এবং রমেনও লক্ষ্য করল জিনিসটা। ডান হাতের তলার দিকে আড়াআড়ি একটা চওড়া কালচে দাগ। ওটা কি, কি হয়েছে? শুভেন্দু শিউরে উঠে জিজ্ঞাসা করল। হাত উল্টে নন্দিতা দাগটা দেখল, একটু অবাক হয়ে বলল, তাই জ্বালা জ্বালা করছিল? ও কিছু না। কিছুতেই সে আর কিছু বলল না। দারুণ খেলাম, রমেন হাত ধুতে ধুতে বলল। আবার যাতে আসেন তাই চেষ্টা চরিত্র করে ভালো খাওয়ালাম। নন্দিতার জবাব, বিরিয়ানি রাঁধলাম, রাম জামদানি পড়লাম আপনার অনারে, আর এই নিন। সে মুঠো ভর্তি কাঁঠালি চাপা ফুল রমেনের দুহাতে উপর করে দিল। ফুলগুলো নিয়ে যাবার জন্যে একটা পলিথিনের প্যাকেটও এনে দিল রাবার ব্যান্ড শুদ্ধ। রমেন বলল, রোলার স্কেট না পরেই তো আপনি 100 মাইল স্পিডে ঘুরে বেড়াচ্ছিলেন দেখলুম, তো ওটার দরকার হয়েছিল কেন? নন্দিতা চারদিকে কেমন বিহ্বল চোখে চেয়ে মৃদু হাসল। বলল, কেন জানেন না? শোনেননি? সেই জলের কলে টিপ 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 আমরা বলেছিলাম যাব সমুদ্রে। নদী বলেছিল যাবে সমুদ্রে, আমরা বলেছিলাম যাব সমুদ্রে, আমরা যাব। বলতে বলতে মুখটা ঝলসে উঠল তার। নিচে গিয়ে গাড়িতে উঠতে উঠতে রমেন বলল, দারুণ কাটলো রে সন্ধেটা, চলি, আবার দেখা হবে। তারপর স্টিয়ারিংয়ে হাত রেখে হেসে বলল, তোর বউটা না একটা পাগলি। কি বলতে চাইল রমেন? শুভেন্দু উপরে উঠতে উঠতে ভাবতে লাগলো। তারপর থেকে প্রতিদিনই কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে কথাটা তাকে আঘাত করে। পাগলি, তোর বউ একটা পাগলি। কেন এ কথা বলল রমেন? পাগলি কথাটা লোকে আদর করে বলে আপনজনকে, দূর পাগলি।
আবার বিরক্ত হলে বলে, কি পাগলামি করছো? কিন্তু তোর বউটা একটা পাগলি। কি প্রকৃত মানে এই কথার? শুভেন্দু তার বউ নিয়ে গর্বিত। 3 ঘন্টার মধ্যে লাভ ঝাঁপ করে বানিয়ে দিল বিরিয়ানি, ফিশ তন্দুর, ফ্রাইড চিকেন। নিজেই বাজার গেল, এবাড়ি ও বাড়ি থেকে কি মাল মশলা সংগ্রহ করলো কে জানে, বানিয়ে তো দিল। অরেঞ্জ চকলেট রঙের ওই শাড়িটা পরে, কপালে লম্বা টিপ, আধকোঁকড়া চুল খুলে যখন খাবার টেবিলে পরিবেশন করছিল, সম্রাজ্ঞীর মতো, ম্যাজিশিয়ানের মতো যখন হাতের মুঠো থেকে কাঁঠালি চাপার ফুল বার করল, কিংবা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ঠিক কথা বলার মতো করে বলে ওঠে একটা চমৎকার ছোট গল্পের মতো শেষ করল শুভেন্দুর বাড়িতে রমেনের আসার প্রথম দিনটা। অথচ প্রতিক্রিয়ায় তোর বউটা একটা পাগলি। এই কথা কেন বললি রমেন? ভেবে বললি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো শুভেন্দুর মনে পড়ে যায় নন্দিতার ডান হাতের সেই চওড়া কালশিটের দাগ, কদিন আগে যার লাল ছিল। মনে পড়ে যায় বৃষ্টির রাতে ছুটে যাওয়া কুকুরটা কি ভয়ানক কাঁদছে গো। মনে পড়ে যায় মাস্তানের উদ্যত ছুরির তলায় লাল শাড়ি পরা স্ফুলিঙ্গের মতো নন্দিতাকে। সানাই ভালো লাগে না যার, সানাই শুনলে সে বিষাদের অতলান্তে তলিয়ে যায়, সেই নন্দিতাকে। শুভেন্দু আর দেরি করে না। অফিসে আজ খুবই দেরি হয়ে গেছে, তবু সে শ্যামবাজারের মোড় থেকে চট করে বাস ধরে চলে আসে। চলে যায় যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, ডক্টর রমেন বাগচির চেম্বারে। নিজের নাম পাঠিয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে শুভেন্দু। চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ভদ্রলোক একটি লাল চোখ তরুণকে নিয়ে বসে আছেন। ছেলেটি যেন ঘুম ঘোরে রয়েছে, ঘোর ভাঙলেই সে ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। আরও 2জন সঙ্গী রয়েছেন ভদ্রলোকের, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, মাঝে মাঝে এসে চুপি চুপি কথা বলে যাচ্ছেন। শুভেন্দুর পাশেই বসে আরেকজন, শুভেন্দুর থেকে বড় হলেও যুবকই, তার সঙ্গে একটি খুব সুন্দরী বউ। এত সুন্দর, কিন্তু যেন বিষাদ প্রতিমা। দেখলে মনে হয় নৈরাশ্যের সিন্ধু থেকে উঠে এলো বুঝি। শুভেন্দুর বাঁ পাশে একটু অল্প বয়সী ছেলে, চোখে চশমা, ধারালো মুখ। সে শুভেন্দুর সঙ্গে যেচে আলাপ করল। কিছু মনে করবেন না দাদা, আপনি কার জন্য এসেছেন? শুভেন্দু কি বলবে ভেবে পেল না। সে কি সত্যি সত্যিই নন্দিতার জন্য এসেছে? নন্দিতা কি? এসেছি এক নিকট আত্মীয়ের ব্যাপারে, ধরি মাছ নাছই পানি করে বলল শুভেন্দু। আপনি? আমার নিজের জন্যে। ছেলেটি খুব সুন্দর হেসে বলল, অনেকের ধারণা সাইকিয়াট্রিস্টের কাছে খালি মনোরোগীরাই আসেন। ধারণাটা ঠিক নয়, অনেক রকম ডিসঅর্ডার আছে জানেন তো। আমার কথাই ধরুন না কেন, 2 বার WBCS দিয়েছি, র্যাঙ্ক ভালো আসেনি, তাই আবার দিচ্ছি। এবার বুঝলেন, হয় এসপার নয় এসপার। তো যাই পড়তে যাই, মনের মধ্যে ঝমঝম করে কবিতা বাজে। এখান থেকে 1 লাইন, ওখান থেকে 1 লাইন। ধরুন, দাওয়ায় বসে জটলা করে পূর্বপুরুষেরা, কি তোমায় আমি রেখে এলাম ঈশ্বরের হাতে। কি অবর্তমান তোমার হাসি ঝাউয়ের ফাঁকে আমায় গভীর রাত্রে ডাকে, ও নিরুপম, ও নিরুপম, ও নিরুপম। বলতে বলতে ছেলেটি উত্তেজিত হয়ে উঠল। শটান উঠে দাঁড়িয়ে ভাব গম্ভীর গলায় আবৃত্তি করতে শুরু করে দিল, যেন এটা মঞ্চ। মন্দ ভালো নেই কো কিছুই আকাশ মাথায়, বাউল বাউলি দাঁড়িয়ে ঝাঁকায়,
নিম ঘোরা নিম আকাশ ভরে কৃষ্ণ কিরিচ ভাসিয়ে রাখায়, থই 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 সমুদ্র জল তাথই তাথায়। ওপর নিচে ডাইনে বামে আমার থেকেই আমায় ভাগায়, আমায় ভাগায়, আমায় ভাগায়। শুভেন্দু আশপাশে তাকালো। সবাই ভয়ের চোখে ছেলেটির দিকে তাকাচ্ছে। সুন্দরী মেয়েটির চোখ ভর্তি জল। লাল চোখ ছেলেটি লম্বা সিটের ওপর শুয়ে পড়েছে। রমেনের অ্যাসিস্ট্যান্ট মেয়েটি এসে ডাকল, কৌস্তব সেনগুপ্ত। কবি ছেলেটি তাড়াতাড়ি চেম্বারে ঢুকে গেল। শুভেন্দুর হঠাৎ ভয় করতে লাগলো, ভীষণ ভয়। এসব যেন তার চেনা। এ লাল চোখ সে দেখেছে। খবরদার, মানতে পারবেন না বলে যখন ঝলসে উঠেছিল। ওই বিশাল প্রতিমা, নয়ন ভরা জল, দিনে রাতে দেখতে দেখতে একসময় সে মরিয়া হয়ে গিয়েছিল। আর এইরকম মিঠে হাসি, চোখ দুটো হঠাৎ উধাও হয়ে যাওয়া, এই রকম, ঠিক এই রকম, ঠিক। ভয়ে অধীর হয়ে উঠল সে। উফ, কখন তাকে ডাকবে রমেন? অ্যাসিস্ট্যান্ট মেয়েটি একটা ছোট্ট নোট পেপারে লেখা একটা চিঠি এনে দিল। শুভ, একটু বস ভাই, পেশেন্টদের ছেড়ে দিয়েই তোর সঙ্গে বেরোবো। রমেন, রমেন, তুই জানিস না, শুভ তোর সঙ্গে মজা মারতে, ইয়ার্কি নিতে আসেনি। তার বাড়িতে ভীষণ বিপদ। খুব বিপন্ন একজনের জন্যেই আজ সে তোর কাছে ছুটে এসেছে। ঠিক 1 ঘন্টা 12 মিনিটের মাথায় শেষ রোগীটি বেরিয়ে গেলে শুভেন্দুর ডাক পড়ল। কি ব্যাপার বল, চা খাবি তো না কফি? মায়া, একটু কফি বানাও না ভাই। অ্যাসিস্ট্যান্ট মেয়েটির দিকে তাকিয়ে রমেন বলল, আরে দূর তোর কফি। শুভেন্দু বলল, আমি ভীষণ সমস্যায় পড়ে এসেছি। তোর আবার কি সমস্যা? ফার্স্ট ক্লাস আছিস। রমেন পাত্তাই দিল না। শুভেন্দু বলল, তোকে পষ্টাপষ্টি জিজ্ঞাসা করছি রমেন, নন্দিতা আমার বউ কি অস্বাভাবিক, মানে অ্যাবনর্মাল? রমেন ঝুঁকে বসে আশ্চর্য হয়ে বলল, সে কি, এ কথা কেন বলছিস? শুভেন্দু বলল, সেদিন ওর ডান হাতে একটা লাল দাগ দেখেছিলি, মনে আছে? সেটা কি জানিস? স্কেলের বাড়ি। আমাদের নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলা মেরেছেন। বলিস কি রে? এফআইআর কর, এফআইআর কর, ডেঞ্জারাস মহিলা তো। আরে আগে সবটা শোন। বল, আই অ্যাম অল ইয়োর্স। নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলার একটি হাবাগোবা ছেলে আছে, বছর বছর ক্লাসে ফেল করে। তা করবে না তো কি, পেন্সিল, পেন, খাতা, বই এসবের তো শ্রাদ্ধ করে ছেলেটা। করবেই, তার কি সেন্স আছে? সেটাই তো, ভদ্রমহিলা ছেলেটাকে এইরকম কিছু ঘটলেই আচ্ছা করে পেটান। তুই সেদিন গেলি, সেদিন সকালে নাকি নন্দিতার ভাষায় অমানসিক পেটাচ্ছিলেন। ছেলেটার চিৎকার শুনতে পেয়ে ও ছুটে যায়, দুজনের মাঝখানে দাঁড়িয়ে প্রহারে বাধা দেবার চেষ্টা করে। স্কেলের বাড়িটা ছেলের ওপরই নামছিল, নন্দিতার হাতের উপর এসে পড়ে। তাই বল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রমেন বলল। শুভেন্দু বলল, ভদ্রলোক ভদ্রমহিলা আমার কাছে গম্ভীর মুখে নালিশ করে গেলেন আমার স্ত্রী ওদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন বলে। যখন নালিশ জানাচ্ছিলেন তখন নন্দিতা বাজার গেছিল, ফিরে এসেছে, ওরা দেখতে পাননি। নন্দিতার চোখ গরম করে বলল, আপনারা যদি টুটুকে পেটানো বন্ধ না করেন আমি পুলিশে খবর দেব, হাতে হাত কড়া পরিয়ে ছাড়ব, জেনে রাখবেন। সে কি চেহারা রে, যেন বাঘিনী। রমেন হাসতে হাসতে বলল, তো কি, ভালোই তো করেছে। সন্তানের দ্বারা বাবা মাকে ডিভোর্স করার আইনটা পাশ হয়ে গেলে ভালোই হয়। শুভেন্দু বলল, আরও শোন,
সে পূর্বাপর আজ অবধি যা যা ঘটে গেছে সবগুলো বলে গেল। তারপর অভিযোগের স্বরে বলল, তুইও তো প্রথম আলাপেই আমার বউটাকে পাগলি বললি, বলিসনি? বলেছিলাম বুঝি? রমেন হাসতে লাগলো। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, তা তোর বলার কি আছে বল। বলবার আর কি আছে, আমি তোর কাছ থেকে প্রফেশনাল ওপিনিয়ন চাইছি, অ্যাডভাইসও। রমেন হাতের আঙুলগুলো মন্দিরের মতো চূড়ো করে করতে বলতে বলল, দেখ শুভ, আমাদের শাস্ত্রে বলে সেন্ট পার্সেন্ট নর্মাল লোক খুব কম। আসল হলো ব্যালেন্স, মানে ভারসাম্য। এই ভারসাম্যটা যদি এদিক ওদিক হেলে একটু কম বেশি হয়ে যায়, মানে বুঝেছিস, এক চুলের তফাৎ। আতঙ্কিত চোখে তার দিকে চেয়ে শুভেন্দু বলল, তাহলে? আরে ধুর, ঘাবড়াচ্ছিস কেন? হালকা গলায় হেসে উঠল রমেন। ঘাবড়াবার আছেটা কি? মেডিকেল সায়েন্স যে এত উন্নতি করলো, প্রযুক্তিবিজ্ঞান যে আজ কোন চূড়ায় উঠে গেছে, এসব কি ঘাবড়াবার জন্যে? ম্যান ইজ অলমোস্ট গড নাও। সামান্য, খুব সামান্য একটু মেডিকেট করলেই নন্দিতা ঠিক হয়ে যাবে। আমি তোকে বেস্ট ওষুধ দিচ্ছি আমার স্যাম্পল থেকে। সে খসখস করে একটা প্রেসক্রিপশন লিখল। তারপর ড্রয়ার খুলে বেছে বেছে কয়েক পাতা ওষুধ বার করে দিল। 2 রকম ওষুধ। খাওয়াবার নিয়মটা বলে দিল। তারপর বলল, 3 বছর বিয়ে হয়েছে বললি না? এবার একটা বাচ্চা বানিয়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাবে। অবাক চোখে চেয়ে নন্দিতা বলল, ওষুধ? ওষুধ খাবো কেন? আরে খাওই না, আমি তো তোমার স্বামী, নাকি শত্রু? বৃষ্টিস দেব? না তা নয়, তবে কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আমি আর খাচ্ছি না। সে তো নয়, এবার মেটার্নিটি হোম, কাঁথা, ভ্যাকসিন, ওয়া শুরু হয়ে যাবে। আমার দুঃখের দিন এলো বলে। নন্দিতা হেসে ফেলে, বাবা কি হিংসুটে। এইবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও দেখি। কিসের ওষুধ বলবে তো? নার্ভের। বাবা নার্ভের, নার্ভ শান্ত রাখবে, মন ঠান্ডা থাকবে, হবু জননীর আদর্শ মানসিক অবস্থার সূচনা হবে। সত্যি? কই দাও। অনাবিল বিশ্বাসে নন্দিতা হাত বাড়ায়। সকালে বিকেলে রাত্রে, সকালে বিকেলে রাত্রে, সকালে বিকেলে রাত্রে। 3য় দিন অফিস থেকে সে ফোন করে রমেনকে। কেমন আছে রে নন্দিতা? পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেকেই থ্যাঙ্কসটা দে। তোর ডায়াগনোসিস, আমার প্রেসক্রিপশন। রমেন বলে, ঠিক আছে, চালিয়ে যা এখন কিছুদিন। সন্ধেবেলায় অফিস থেকে ফিরলে দরজা খুলে দেয় পরিষ্কার ফিটফাট নন্দিতা। দুজনে চা ডালমুট নিয়ে গল্প করে। জানো, আজ নন্দিনীকে খুব দিয়েছি। তাই? সোজা বললুম, আপনি ভদ্রভাবে কথা বলতে জানেন না, আগে শিখুন, তারপর বলবেন। ও মা, একেবারে চুপসে গেল। জানো, প্রমোশনের চিঠি আমার হাতে, কি বলবে আর। ঠিকই, এরপর বসকেও ধরবো। যত রদ্দি মার্কা ট্যুর সব আমাকেই করতে হবে। বললেই বলবে ঠেসে টিএ বিল দেবেন কোম্পানিকে। ভালোই তো, যেন আমি ফলস টিএ বিলের এক্সপার্ট। আমার ফ্যামিলি লাইফ বলে, প্রাইভেট লাইফ বলে কিচ্ছু থাকতে নেই, সব অপমানের শোধ এবারে তুলব। দাঁড়াও, প্রেশারে 3টে হুইসেল হয়ে গেল। নন্দিতা চলে যায়, অনেকক্ষণ আসে না আর। সান্ধ্য স্নান সারতে সারতে শুভেন্দুর হঠাৎ মনে হয়, নন্দিতা তো কই, নন্দিনীকে খুব দেওয়ার প্রসঙ্গে উত্তেজিত হয়ে উঠল না? বলল না তো। আহা, ওরকম রূঢ়ভাবে বললে কেন? জিজ্ঞাসাও তো করলো না, কিসের প্রমোশন, কেন প্রমোশন।
কাজের মেয়েটি চলে গেলেই গোটা ফ্ল্যাটটাতে তারা একা। সেই সময় নন্দিতা কোনো দিন এসে তার কোলের ওপর ঝুপ করে বসে পড়ে, গলা ধরে দোল খায়, বলে, জানো তোমার ঘামে একটা কাটা ফলের মতো গন্ধ বেরোয়, প্লিজ একটু পরে স্নান করো। কাঁধের ওপর মুখ রাখে নন্দিতা। দেখো, ভিড় বাসে মেয়েদের সিটের সামনে দাঁড়ালেও কখনো কোনো মেয়ে তোমার দিকে নাক কুঁচকে তাকাবে না। মেয়েদের আসলে নাকটাই খুব বোধহয় সব থেকে জোরালো, বুঝলে? তারপর শুভেন্দুর নাকে নিজের নাকটা ঠেকিয়ে বলে, তাই বলে যেন তুমি আবার বাসে মেয়েদের কাছে এটা পরীক্ষা করতে যেও না, খবরদার। চোখ পাকিয়ে তর্জনী তোলে নন্দিতা। তা সেসব তো কিছুই হয় না। শুভেন্দু পত্রপত্রিকা নিয়ে স্পোর্টস চ্যানেল খুলে বসে থাকে। সাহেবরা অক্লান্ত গল্ফ খেলে যায়। সামনে দিয়ে নানা কাজে যাতায়াত করে নন্দিতা। কখনো কুশনের ওয়ার পাল্টাচ্ছে, কখনো টেবিল মুছছে। টিভির গায়ে লাগানো চুম্বক লাগানো ছোট্ট মূর্তিটা ওপরের দিকে ছিল, নিচে সরিয়ে দিল। হেঁকে বলল একবার, গান শুনবে, চালাবো কিছু? কাঁটায় 9:30 সময় টেবিলে ধোঁয়া ওঠা গরম খাবার, তারপর একটু টিভি দেখা, নিবিড় ঘুম। রাতে কোনো দিন হয়তো বলো হরি, হরি বল যায়। বাড়ি কেঁপে ওঠে হরিধ্বনির চোটে। শুভেন্দু জেগে যায়। এই বুঝি নন্দিতা ঝপাং করে এসে ঝাঁপিয়ে পড়ল। না, নন্দিতা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কোনো দিন মাঝরাত্রিরে রেল লাইনের ধারে 2 দলের বোমাবাজির শব্দে রাত যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নন্দিতা কাছে এসে কাতর গলায় বলে না, ইস, দেশটা দিন দিন কি যেন হয়ে যাচ্ছে, কতগুলো টাটকা তাজা ছেলে এইভাবে হারিয়ে যাচ্ছে। নন্দিতার স্নায়ু খুব শক্ত হয়ে গেছে। সে নিবিড় ঘুমোচ্ছে। এমনকি অফিস যাওয়ার সময় খেতে বসে অনেক সময় শুভেন্দু টুটুর তীক্ষ্ণ চিৎকার শুনতে পায়। ডাক্তার বলে দিয়েছে ওর মস্তিষ্ক অপরিণত, ও পারবে না, তবুও ওর মা ওকে ঠ্যাঙাচ্ছে। শুভেন্দু উৎকর্ণ হয়ে থাকে। টুটুর জন্যে ততটা নয় যতটা নন্দিতার জন্যে। তার ভাব লক্ষ্য করে নন্দিতা নিঃশব্দে পাতে আর একটু ভাত তুলে দেয়, বলে, খেয়ে নাও। শুনে কি করবে? করতে তো পারবে না কিছু, ওদের ছেলে, ওরা বুঝবে। কাছেই কারোর বাড়ি বিয়ে, সকাল থেকেই সানাই বাজছে। ভয়ে ভয়ে অফিস যায়। অফিস থেকে ফেরে শুভেন্দু। চোখের সামনে সেই সুন্দরী মেয়েটির ছবি ভাসছে। বিষাদ প্রতিমা, নয়ন ভরা জল। ভয়ে ভয়ে দরজায় বেল দেয়। সর্বনাশ, কেদারা ধরেছে এবার। কেদারা সইতে পারে না নন্দিতা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, বলে, টুবলু, আমার টুবলু চলে গেল। উফ, ওকে তোমরা নিয়ে যেও না প্লিজ, ফিরিয়ে দাও। দরজা খুলে যায়। নন্দিতা শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কি হলো তোমার? শরীর খারাপ করছে? ভেতরে এসো, যা গুমোট চলছে। শরবত এনে দেয়, ভিজে গামছা দিয়ে কপাল, ঘাড়, হাত পা মুছিয়ে দেয়। ফ্যানটা পুরো দমে চালিয়ে দিয়ে সামনে বসে থাকে। কি গো, ঠিক আছে তো, না ডাক্তার বলবো? ওদিকে মন প্রাণ নিংড়িয়ে কেদারের সুর ওঠে নামে। নন্দিতা যেন বধির হয়ে গেছে। রমেন ফোন ধরেছে। হ্যালো, শুভ, বউ ঠিক আছে তো? একদম ঠিক আছে ভাই, একদম। তো এইবার একটা, বুঝলি তো, শুধুই দুজন করিব কুজন, আর নয়। হ্যাঁ, সে ঠিক আছে, বুঝেছি। চাঁদনি রাত,
শ্রাবণের চাঁদ। যদি দেখা গেল না তো গেলই না, কিন্তু যদি দেখা গেল তো সে তার রূপলি মদ দিয়ে তোমাকে মাতাল করে দেবে একেবারে। তখনই বোঝা যাবে এ চাঁদ নীল আর্মস্ট্রংয়ের নয়, এ চাঁদ সুকান্ত ভট্টাচার্যেরও নয়, এ সেই আদি অকৃত্রিম কবি মহাকবিদের রাকা শশী চাঁদনি। হেনার উগ্র সুবাস সঙ্গে নিয়ে সেই চাঁদনি ঘরের মধ্যে ঢুকছে। একটা ফিকে রঙের ফ্রিল দেওয়া রাতজামা, যেন ওই চাঁদেরই ফেনা। নন্দিতা ঘুমোচ্ছে। মাতোয়ালা শুভেন্দু মৃদু মথিত মন্দ্র স্বরে ডাকছে, নন্দিতা, নন্দিতা, কই এসো। নন্দিতা কি জাগবে না? এমন ডাকেও জাগবে না? আবার ডাকে শুভেন্দু, আবার আবার। নন্দিতা জাগছে, খুলে গেছে তার চোখের পাপড়ি। নন্দিতা আসছে, কিন্তু ও কি? আসছে আহত জন্তুর মতো, গড়ি মেরে, নিজেকে টেনে টেনে। শিঙালের রাত চেরা আকাঙ্ক্ষার ডাকে হরিণের ঠ্যাঙের তুরুকে নয়। নিভে গেল বুঝি পৃথিবীর কোটরের সৃজনী আগুন। বাঁধের মধ্যে ঘুমিয়ে গেছে দুর্দান্ত নদী, না চাইতেই দুকুল ভরে আর দেবে না। তার পুরুষের বুকের তলায় নন্দিতা যান্ত্রিক, উদাস, অসাড় হয়ে থাকে, অবিকল এই পৃথিবীর মতো। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করো এবং শেয়ার করে দিও পরিচিত ও প্রিয়জনদের মধ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।